নমস্কার বন্ধুরা, আরবিবি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগৌরী পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন গৌরী রুদ্রকে জিজ্ঞাসা করে, এটা তো অনেকটা কেটে গেল, কি করে কাটলো? তখন রুদ্র বলে, কি জানি না। গৌরী বলে, আপনার এতটা কেটে গেছে আর আপনি হাসছেন, আর এটাও জানেন না যে আপনার হাতটা কি করে কেটে গেল। চলুন এখনই ঋতুরাজের কাছে যাবেন। তখন রুদ্র বলে, আহা, বলছিলাম কি, ঋতুরাজের কাছে যাওয়ার কি দরকার? আপনি আমার হাতে ব্যান্ডেজ করে দিলেই তো সবটা ঠিক হয়ে যাবে। তখন গৌরী বলে, এতটা কেটে গেছে, এটা কি ব্যান্ডেজ করলেই হবে? আমার তো মনে হয় এতে টিটেনাস দিতে হবে বোধহয়। তখন গৌরী বলে, এইসব কিছু লাগবে না, আপনি শুধু ব্যান্ডেজটা করে দিন, তাহলেই হয়ে যাবে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এমনি তো এটা তো একটা সামান্য ঘাও, আপনি যে এসে আমার মনের কত পুরনো ক্ষত বিক্ষত ঠিক করে দিয়েছেন, তাতে সবটা ঠিক হয়ে যাবে। এরপর গৌরী বলে, মানে? তখন রুদ্র বলে, যা, আমি মুখ ফসকে সব সত্যিটা বলে দিলাম, এবার কি করে ম্যানেজ করব? তখন রুদ্র ব্যথা পাওয়ার নাটক করে। এরপর গৌরী তখন বলে, আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে ওষুধটা লাগিয়ে দিচ্ছি। রুদ্র মনে মনে বলে, আমি জানি ধি, তুমি আমার কষ্ট দেখে তুমিও কষ্ট পাও। এরপর গৌরী রুদ্রকে ব্যান্ডেজটা করে দেয় এবং রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে, আপনি ধীরকে চিনে নেওয়ার জন্য ওর পরীক্ষা নিচ্ছেন, আপনি ধীকে খুব ভালোবাসেন তাই না? তখন রুদ্র বলে, হ্যাঁ, আমি আমার ধীকে খুব বেশি ভালোবাসি। তখন তারা দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপর গৌরী বলে, হ্যাঁ সেই তো, আপনি তো ধীকে ভালোবাসবেন, আর আমি তো আপনার জীবনে কয়েকদিনের অতিথি, নিজের তো কেউ নই। এমনিতেও আমাদের বিয়েটা তো একটা শর্ত সাপেক্ষে হয়েছিল, আর আপনার ভালোবাসা তো ধী, তাই আপনি ধীকে নিয়ে নিজের জীবনটা সুন্দর করে সাজিয়ে তুলুন, আমাকে আর আপনার দরকার পড়বে না। পর রুদ্র মনে মনে বলে, আমি জানি দি, তুমি খুব কষ্ট পাচ্ছ, কিন্তু আমি তোমাকে কি করে বলি বলো তো, যে তুমিই হচ্ছে আমার আসল ধী, আমার সত্যিকারের ভালোবাসা, আর বাকি জীবনটা আমি তোমাকে নিয়েই কাটাতে চাই। সেই জীবনের একটাই শর্ত, তোমার আর আমার ভালোবাসার শর্ত। রুদ্র মনে মনে এটাও বলে, আমি যা করছি আমার ধীকে ফিরে পাবার জন্য করছি, তোমাকে সবটা মনে করিয়ে দিতে করছি। দেখা যায় পিয়া ভাস্করের সাথে কথা বলছে। পিয়া বলে, আমার মনে হয় রুদ্র কিছু একটা সন্দেহ করেছে, না হলে ও এভাবে আমার আর গৌরী কম্পিটিশন করাতে যাবে কেন? তখন ভাস্কর বলে, আমি তোমাকে বারবার বলেছিলাম যে এই বাড়িতে তোমাকে থাকতে হবে না, এখান থেকে চলো, কিন্তু তুমি কোথায় আমার কথাটা শুনলে? এবার বোঝো। পর পিয়া বলে, কথা সেইটা না, কথা হচ্ছে রুদ্র যদি সত্যিটা জেনেও থাকে তাহলে কি করে জানলো? এই কথাটা তো শুধু আমরা তিনজনই জানি, আর গৌরী তো সে নিজেরই কিছু মনে নেই, তাহলে ও কি করেই বা জানবে? এক তুমি রয়েছো আর আমি, আর কোয়েলিও তো বলবে না, তাহলে ও কার কাছ থেকে এই সত্যিটা জেনেছে? তো আছে যে গৌরীকে পেছন দিক থেকে ওকে সাহায্য করছে সবকিছু মনে করিয়ে দেবার জন্য, আর আমাদের সেই লোকটাকে খুঁজে বার করতেই হবে। পর ভাস্কর সেখান থেকে চলে যেতে চাইলে তখনই বিমলা সেখানে আসে, আর বিমলার সাথে ভাস্করের ধাক্কা লাগে, আর বিমলা ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় এবং মাথায় চোট পেয়ে সে বেহুশ হয়ে পড়ে যায়। ভাস্কর খুবই ঘাবড়ে যায়, আর সেই মুহূর্তে পিয়া এসে বলে, তুমি এটা কি করলে? তখন ভাস্কর এটাই বলে যে, আচ্ছা, ও আমাদের দুজনের কথা শুনে নেয়নি তো, যদি ও শুনে ফেলে তাহলে কিন্তু খুব বিপদ আছে। এরপর পিয়া বলে, আচ্ছা ঠিক আছে, তুমি এখান থেকে যাও, আমি কিছু একটা ব্যবস্থা করছি। আর এইদিকে অজ্ঞান হওয়া অবস্থায় বিমলাকে পিয়া তাকে মারার চেষ্টা করে। পিয়া বিমলার মুখে দম বন্ধ করার চেষ্টা করে যেন সে ওইখানেই মরে যায়, কিন্তু সেই জায়গায় দেখা যায় যে সেই জায়গায় বিমলাকে খুঁজতে চলে আসে। গৌরী বলে, আচ্ছা বিমলা, আমি কি পাম্পটা অন করবো? তখন কেউ সাড়া দিচ্ছিল না। গৌরী বলে, আচ্ছা বিমলা তো কিছুই বলছে না। এদিকে পিয়া এটাই বলতে লাগে, ও যদি সবটা জেনে যায় তাহলে আমার সব পর্দা ফাঁস হয়ে যাবে, আর এটা তো হতে দেওয়া যায় না। আর পিয়া বিমলার মুখটা চেপে ধরে, আর পিয়া গৌরীর গলার আওয়াজ পেয়ে সে ঘাবড়ে যায় এবং পিয়া বিমলাকে তাড়াহুড়োর মধ্যে মারার চেষ্টাই করে যাচ্ছিল। অন্যদিকে গৌরী এটাই ভাবতে লাগে যে যেভাবে ভাস্কর কাকা ট্যাঙ্কের মধ্যে পড়ে গিয়েছিল, বিমলা তো সেইভাবেই পড়ে যায়নি। আর সেটা ভেবেই গৌরী দৌড়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে যে বিমলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তখন বিমলাকে অনেকবার ডাকাডাকি করলে বিমলা কিছুতেই সাড়া দিচ্ছিল না, আর গৌরী সেটা দেখে চিন্তায় পড়ে যায়। আর এইদিকে পিয়া গাছের আড়াল দেখে সবটাই দেখছিল। গৌরী বিমলাকে এরকম একটা অবস্থা দেখে সে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে দেখা যায় রুদ্র মনে মনে এটাই বলছে যে শুধু আমার কাছেই নয়, বাড়ির সবার সামনে আর সবার কাছে এটাই প্রমাণ করতে হবে যে গৌরী হচ্ছে আসল ধী, আর তার চেয়ে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সবার আগে আমাকে ঠাম্মিকে বোঝাতে হবে, ঠাম্মিকে এটাই বিশ্বাস করাতে হবে যে গৌরী হচ্ছে আসল ধী।
তখনই দেখা যায় সেই মুহূর্তে সেখানে ঠাম্মি চলে আসে। ঠাম্মি এসে রুদ্রকে বলে, কি রে রুদ্র, তুই এতটা কি ভাবছিস? তখন রুদ্র বলে, ঠাম্মি আমি তোমাকে নিয়েই ভাবছি। তখন ঠাম্মি বলে, আমাকে নিয়ে? রুদ্র বলে, আচ্ছা ঠাম্মি, আমার না একটা বিষয় খটকা লাগছে, আর তোমারও কি একটা বিষয় খটকা লাগছে? তখন ঠাম্মি বলে, খটকা? কিন্তু কোন বিষয়ে, আর আমার কেন খটকা লাগতে যাবে? তখন রুদ্র বলে, ধিকে নিয়ে। তুমি দেখলে ঠাম্মি, যখন এর আগের দিন ওই লোকটা যখন ধিকে জিজ্ঞাসা করছিল ওর পরিবারের মানুষদেরকে নিয়ে, তখন ও তো সবটাই ভুলভাল বলেছে, কিছু তো ঠিক করেই বলতে পারলো না, কিন্তু অথচ গৌরী সবটা ঠিকভাবে বলে দিয়েছে। কিন্তু ও তো ঘোষ বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, আর না ও কোনোদিন ওই বাড়িতে গিয়েছিল। তাহলে তুমি বলো তো এটা কি করে সম্ভব হলো? আজকে যখন উনুন বানানোর পরীক্ষাটা নেওয়া হলো, তখনও কিন্তু ধি পারলো না। আর ধি তো মানলাম যে ও কখনো এটা বানায়নি, কিন্তু গৌরীও তো কখনো এটা বানায়নি। তো গৌরীর বানানোর উনুনটা হুবহু একেবারে হরগৌরী পায়েস হোটেলের উনুনের মতো হয়েছে, একেবারে যেরকম শঙ্কর আঙ্কেল বানাতো। আচ্ছা ঠাম্মি, তুমি তো আমার থেকে বেশি ভালো জানো, তুমিই তো বুঝবে, তাই না? তখন ঠাম্মি মনে মনে এটাই বলতে লাগে, আমি মুখে যতই অস্বীকার করি না কেন, কিন্তু সত্যি তো এটাই, এই মেয়েটা একেবারে হুবহু হরগৌরী পায়েস হোটেলের উনুনের মতোই বানিয়েছে, যে এরকম শঙ্কর বানাতো। কিন্তু আমি নিজেকে মিথ্যেটা বলি কি করে? তখন রুদ্র বলে, আচ্ছা ঠাম্মি, মানলাম যে ও কখনো বানায়নি, কিন্তু ও তো ঐশানী ঘোষ আর শঙ্কর ঘোষের মেয়ে, ওর তো এটা পারার কথা, তাই না? পর ঠাম্মি বলে, আরে হঠাৎ করে ও হয়তো ভুলে গেছে, আর নার্ভাসে ও হয়তো এতটা ভালো করে বানাতে পারেনি, কিন্তু আরও 6টা পরীক্ষা তো বাকি আছে, দেখবি আমার ধি জিতবে। তখন রুদ্র বলে, তোমার ধি কি করে জিতবে ঠাম্মি? তোমার ধি তো ও ধি নয়, গৌরী হচ্ছে আসল ধি। এই পরীক্ষায় পাশ করবে আমার ধি, আর ওর স্মৃতিগুলো যেভাবে হারিয়ে গেছে, এই পরীক্ষার মধ্য দিয়ে ওই স্মৃতিগুলো আমি ওকে ফিরিয়ে দেব। যে স্মৃতিগুলো ও একেবারে অন্ধকারে তলিয়ে গেছে, এই স্মৃতিগুলোই আমি আলোয় ভরিয়ে দেব। এর পরের মুহূর্তে দেখা যায় রুষা এসে তার মাকে বলে, আচ্ছা মা, কল ঘরে তো জলই আসছে না। রুদ্র মা বলে, আমি তো বিমলাকে পাঠালাম ও দেখতে, আর ওকে খুঁজতে তো গড়িয়েও গেছে পেছন পেছন। গড়িকে তো পাঠালাম, কিন্তু ও তো আসছে না, কি জানি কি হয়েছে। তখন ঠাম্মি বলে, একই কাজ করতে দুজন গিয়েছে। এরপর রুদ্র মা বলে, আচ্ছা মা, আমি গিয়ে দেখে আসছি। আর যখনই রুদ্রর মা দেখতে যায়, আর তখনই সেই মুহূর্তে ওরই বিমলাকে নিয়ে চলে আসে। বিমলার এই অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায়, আর রুদ্র মা বলে, ও মা বিমলা, তোর কি হয়েছে? কি হয়েছে বিমলার? সবাই এটাই জিজ্ঞেস করতে লাগে। তখন গৌরী বলে, আমি তো বিমলাকে খুঁজতে গিয়েছিলাম, আর গিয়ে দেখি যে ও অজ্ঞান হয়ে পড়ে আছে, আর ও কপালটা কেটে খুব রক্ত ঝরছে। পর গৌরী বলে, মা আপনি তাড়াতাড়ি ঋতুরাজকে ডাকুন। আর সেই সময় সেখানে রুদ্রও চলে আসে। এরই মধ্যে বিমলাকে নিয়ে সবাই অস্থির হয়ে পড়ে, এবং পিয়া দূর থেকে এটাই দাঁড়িয়ে দেখছিল যে যাক বাবা, এখন বিমলাকে নিয়ে সবাই ব্যস্ত আছে, এই ফাঁকেই আমাকে এখান থেকে বেরোতে হবে। কেউ যদি আমাকে এখানে দেখে ফেলে তাহলে সবাই এটাই সন্দেহ করবে যে আমি এতক্ষণ বাড়ির বাইরে ছিলাম। তখন পিয়া এরই ফাঁকে সে বাড়ির ভেতরে ঢুকে পড়ে, আর তখন সবার সাথে গিয়ে মিশে যায়। এরপর ঋতুরাজ বলে, বৌদি তুমি একটু ওর উপর জলটা ছিটিয়ে দাও, এবং সে বিমলা ট্রিটমেন্টটা করে দেয়। পর আস্তে আস্তে বিমলার জ্ঞানটা ফিরল। তখন গৌরী বিমলাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ওখানে কিভাবে পড়ে গিয়েছিলে, আর তোমার সাথে কি হয়েছিল? তখন বিমলা শুধু একটাই কথা বলে, যে ভাস্কর কাকা। বিমলা এটাই বলতে লাগে যে আমি ভাস্কর কাকাকে দেখেছি, আমি এই বাড়িতে আর কাজ করব না। এরপর গৌরী বলে, তুমি কি ঠিক দেখেছো? তখন পিয়া ঘাবড়ে যায়, মনে মনে এটাই বলে, এই রে, তার মানে বিমলা এই ভাস্কর কাকাকে দেখেছে। পর পিয়া কথাটা ধামাচাপা দেওয়ার জন্য পিয়া বলে, ভাস্কর কাকা ও তো মারা গেছে, আর এখন কি করে দেখবে? আর কি রে গৌরী, তুই কি আমার কাকার মারা যাওয়ার পর ওকে একটু শান্তি দিবি না? আর বিমলা বলে, আমি ঠিক দেখেছি, আমি কোনো ভুল দেখিনি। এরপর বিমলা বলে, আমি এখানে আর কাজ করব না, আমি বাড়ি ফিরে চলে যাব। তখন রুদ্রর মা বিমলাকে সামনে বলে, আচ্ছা ঠিক আছে, তুই এখন এবার গিয়ে ঘরে একটু রেস্ট নে, তুই ঘুমো। রিয়া বলে, বিমলাকে একটু ঘরে গিয়ে শুইয়ে দাও। আর এইদিকে গৌরী এটাই ভাবতে লাগে যে বিমলাও ভাস্কর কাকাকে দেখলো, আর সেই দিন ওই লোকটাকে আমিও দেখলাম, তার মানে আমি যেটা ভাবছি সেটাই নয় তো। তখন ঠাম্মি বলে, আসলে ভাস্কর তো ওই জায়গায় মারা গিয়েছিল, তাই হয়তো তুই ভয় পেয়ে এরকম একটা দেখেছিস। ওসব আসলে কিছু হয় না, তুই গিয়ে ঘরে রেস্ট নে, তারপর দেখবি সবটা ঠিক হয়ে যাবে। তখন বিমলা বলে, না কর্তামা, আমি ঠিকই দেখেছি, আমি কোনো ভুল দেখিনি। এরপর রুদ্রর মা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, তুই আগে ঘরে গিয়ে রেস্ট নে।
এরপর পিয়া মনে মনে এটাই বলতে লাগে, তার মানে বিমলা সব সত্যিটা জেনে গেছে। তাহলে একবার যদি ও ভাস্কর কাকাকে দেখে নিয়েছে, ওকে তো আর বাঁচানো যাবে না। ওকে বাঁচিয়ে রাখলেই আমাদের জন্য বিপদ। আর গৌরী যখন এই কথাটা একবার শুনেছে, তাহলে ওর মনেও কোনো না কোনো সন্দেহ জাগবে, কারণ ও ভাস্কর কাকাকে দেখেছিল। এর পরের মুহূর্তে দেখা যায় পিয়া ভাস্করকে ফোন করে জানায়, তোমাকে বিমলা দেখে নিয়েছে। আর আমি সবার সামনে কোনোভাবে এই ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করেছি, যতটুকু পারি আমি করেছি। তখন ভাস্কর বলে, তুমি না বললে যে মারতে যাবে, মারতে গেলেই যখন, তাহলে একেবারে শেষ করে দিলে না কেন? তখন পিয়া বলে, আমি মারতে গিয়েছিলাম, কিন্তু ওই গৌরীটা এসে এখানে বিপদ করে দিয়েছে। ওর জন্যই তো সবটা প্ল্যান ভেস্তে গেল। তখন রুদ্র বলে, ওই মেয়েটা একেবারে তার মায়ের মতো হয়েছে। যেখানেই বিপদ দেখবে সেখানে কোথা থেকে এসে পড়বে কে জানে। পর পিয়া বলে, আমার কথাটা খুব ভালো করে শোনো, যতদিন বিমলা বেঁচে আছে আমাদের কিন্তু বিপদ আছে। তাহলে আমি এই বাড়িতে থেকে তো কিছু করতে পারবো না, সবাই সন্দেহ করবে। তাই তুমি এই বাড়িতে এসে বিমলাকে শেষ করে দাও। যা করার তোমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। অন্যদিকে দেখা যায় গৌরী রুদ্রকে বলে, আমি নিশ্চিত, আর আমি দেখেছি ভাস্কর কাকাকে, ওটা ভাস্কর কাকাই ছিল। আর আজকে বিমলাও ভাস্কর কাকাকে দেখেছে। আর আমি বললাম না কালকে, এই প্রদীপটা আমি ওই গোদাম ঘর থেকে পেয়েছি। গোদাম ঘরে আরেকজন ছিল, আমাকে মারতে গিয়েছিল। ওই লোকটার চেহারা আমি দেখেছি, সেটা ভাস্কর কাকাই ছিল। আমি ওনার রক্তও দেখেছি। তার মানে ভাস্কর কাকা মৃত্যুর নাটক করে যাচ্ছে, উনি এখনও সুস্থভাবে জীবিত আছেন। আর এই সমস্ত কিছু কথাই ভাস্কর আড়াল থেকে শুনছিল। আর ভাস্কর মনে মনে এটাই বলতে লাগে, তার মানে গৌরী, তুই জেনে গেছিস যে আমি জীবিত আছি, তোকে তো আর বাঁচতে দেওয়া যাবে না। আজকেই হবে তোদের শেষ রাত, কিন্তু তার আগে আমাকে বিমলার কাজটা সারতে হবে। ওকে যে করে হোক আমাকে আজকের মধ্যেই শেষ করে ফেলতে হবে। এরপর গৌরী রুদ্রকে বলে, আমাকে না একবার বিমলার সাথে কথা বলা উচিত। ও যে এটা দেখেছে সেটা সত্যি, এটা ওকে বোঝাতে হবে, নইলে ও তো ভুল বুঝবে। তখন রুদ্র বলে, আচ্ছা ঠিক আছে, আপনার যখন কথা বলার ইচ্ছে হয়েছে আপনি যান, আমি একটু বেরোবো, বুঝলেন? তখন গৌরী বলে, এত রাতে? তখন গৌরী যাওয়ার পর রুদ্র মনে মনে এটাই বলতে লাগে, আমার যে করে হোক প্রভাকর ঘোষের সাথে কথাটা বলতেই হবে। উনি তাহলে সত্যিই বলেছিলেন, আর এই কথাটা ফোনে তো বলা যাবে না। অন্যদিকে দেখা যায় বিমলা ভয় পেয়ে আছে, এবং ভয় পেয়ে বলে, আমি এখানে আর থাকবো না, আমি বাড়ি ফিরে যাব। এরপর সেই মুহূর্তে ভাস্কর বিমলার ঘরে চলে যায়, এবং ভাস্কর মনে মনে এটাই বলে, তোকে আজ কোথায় পাঠাবো তুই সেটা নিজে কখনো কল্পনা করতে পারবি না। এরপর এইদিকে গৌরীও বিমলার সাথে কথা বলতে তার ঘরের দিকে এগোয়, এবং সেই মুহূর্তে বিমলার ঘরে একটা কারোর ছায়া দেখতে পায়। গৌরী বলে, আচ্ছা, বিমলার ঘরে কেউ যেন আছে মনে হচ্ছে, কিন্তু ওর ঘরে এত রাতে এই সময় কে থাকবে? এরপর গৌরী তার হাতে একটা ভারী জিনিস নিয়ে নেয়, যাতে ও সামনে যেই পড়ে ওকে যেন আঘাত করতে পারে। এরপর গৌরী বিমলার ঘরে গিয়ে দেখে যে কেউ একজন দাঁড়িয়ে আছে, আর তাকে সে আঘাত করতেই যাবে। আর এভাবেই আজকের পর্বটি শেষ হয়ে যায়।